হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর আর একটা নতুন চ্যাপ্টার শুরু করব বিজ্ঞানের, যেটা হচ্ছে কি যে তড়িতের রাসায়নিক প্রভাব। অর্থাৎ তড়িৎ পাঠালে পদার্থের কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে সেইটা নিয়েই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। তো তড়িৎ সম্পর্কে আমরা জানি তড়িৎ কি জিনিস না, কোনো আধানগ্রস্ত কণার চলাচল, বিশেষ করে আমরা জানি ইলেকট্রনের প্রবাহকে বলা হচ্ছে তড়িৎ। তো এই তড়িৎ পাঠানোর জন্য আমরা জানি কি ব্যবহার করা হয়, যে ব্যাটারি একটা তড়িতের সোর্স, উৎস। ব্যাটারিকে ব্যবহার করা হয় তড়িৎ পাঠানোর জন্য। তো আমরা এখানে একটা ব্যাটারি ব্যবহার করব, তার ব্যবহার করব, এবং সেই ব্যাটারি এবং তারের ব্যবহার দ্বারা তড়িৎ প্রবাহ পাঠাবো কার মধ্য দিয়ে, বিভিন্ন প্রকার পদার্থের মধ্য দিয়ে। বিভিন্ন প্রকার পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে তাদের যে কি পরিবর্তন ঘটে সেইটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো পদার্থগুলোকে আমরা বিভিন্নভাবেও ভাগ করেছি, যেমন কঠিন, তরল, গ্যাসীয়, অর্থাৎ অবস্থার উপর ভিত্তি করে যেমন ভাগ করেছি, সেরকম ধাতব গুণ সম্পন্ন পদার্থের মধ্যে ধাতু, অধাতু এরকম ভাগেও ভাগ করেছি। তো আমরা যে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে, অধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে, কিংবা কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে কি ঘটনাগুলো ঘটে সেইগুলো আমরা এখানে যাচাই করব। সঙ্গে সঙ্গে কঠিন পদার্থের মতো কিছু কিছু তরল পদার্থ আছে যাদের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে বা কি ঘটে, তারা তড়িৎ যায় কিনা তাদের মধ্য দিয়ে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই চ্যাপ্টারে। তো আজকের এই চ্যাপ্টারে আমাদের প্রথম অংশে অর্থাৎ প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করব হচ্ছে যে বিভিন্ন প্রকার পদার্থগুলোর যে পরিবহন ক্ষমতা সেটা আমরা জানব। বিভিন্ন পদার্থের পরিবহন ক্ষমতা অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতা, এইটা আমরা প্রথম আলোচনা করছি, যে তড়িৎ পরিবহন ক্ষমতা। এইটা আমরা হচ্ছে যাচাই করব বিভিন্ন পদার্থের। বিভিন্ন পদার্থের যে তড়িৎ পরিবহন করার ক্ষমতাটা আমরা যাচাই করি। সবাই কি সমান তড়িৎ পরিবহন করতে পারে? আমরা বিভিন্ন যে সচরাচর আমাদের বাস্তব জীবনে যেগুলো দেখে থাকি, এই যে আমাদের যে কারেন্টের তার হিসাবে বলেছি ওয়্যারিং করা রয়েছে, এর ভেতরে যে তার আছে আমরা জানি, যদি ওটাকে ব্লেড দিয়ে কেটে দেখি ওর ভিতরে কী তার আছে, ওর ভেতরে তামার তার রয়েছে। কিংবা আমাদের যে কারেন্টের যে পোস্টের উপর দিয়ে যে তারগুলো গেছে, এইগুলো হচ্ছে আমরা যে দেখে থাকি, এগুলো হচ্ছে সিলভার বা অ্যালুমিনিয়াম, সিলভার বলছি, অ্যালুমিনিয়ামের তার। অ্যালুমিনিয়ামের তারগুলোকে বেশ পেঁচিয়ে পেঁচিয়ে ওটা কিন্তু তার তৈরি করা হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে সাধারণত যে পরিবহন ভালো করতে পারে, সেই জন্য এদেরকে তার হিসাবে তড়িৎ পাঠানোর কাজে এদেরকে ব্যবহার করা হচ্ছে। তো আমরা বিভিন্ন পদার্থগুলোর তড়িৎ পরিবহন করার ক্ষমতাটা আমরা যাচাই করব, এবং সেই যাচাইয়ের উপর ভিত্তি করে আমরা পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে যে সুপরিবাহী পদার্থ, অর্থাৎ কার সুপরিবাহী না, তড়িতের সুপরিবাহী। তড়িতের সুপরিবাহী, আমাদের কালিটা শেষ হয়েছে, তড়িতের সুপরিবাহী। আর হচ্ছে তড়িতের কুপরিবাহী। এই কুপরিবাহী বা অন্তরক পদার্থ বলে, অন্তরক অর্থাৎ যার মধ্যে দিয়ে একেবারেই তড়িৎ চলাচল করে না। তাহলে সেইটা যাচাই করে আমরা দু প্রকারের পদার্থ সম্পর্কে আমরা যাচাই করব। সেটা হচ্ছে কি, যারা পারে সুপরিবাহী, খুব ভালো পারে। আবার এই সুপরিবাহীর মধ্যে সবাই তো আর সব একেবারে ভালোভাবে পারে না, কেউ কেউ আছে কিছু পারে, কম পারে, অর্থাৎ সেগুলোর মধ্যে আবার ভাগ রয়েছে। সে যাই হোক, আমরা পদার্থগুলোকে এই দুই ভাগে ভাগ করব। তো তার জন্য আমরা কি করব, বিজ্ঞানগতভাবে পরীক্ষা নিরীক্ষাটা করার জন্য আমরা একটা সার্কিট ডিজাইন করব, অর্থাৎ একটা পরীক্ষার মতো করে অ্যারেঞ্জমেন্ট করব। সেই অ্যারেঞ্জমেন্টটা করার জন্য আমরা বললাম কি, যে তড়িৎ পাঠাতে গেলে আমাদের একটা ব্যাটারি দরকার। আমরা তো 7-এ পড়ে এসেছি, ব্যাটারিকে সিম্বলিক আকারে এইভাবে প্রকাশ করা হয়। আর যে কোনো তারকে সিম্বলিক আকারে এরকম একটা রেখা দ্বারা প্রকাশ করা হয়। আবার কোনো জায়গায় বাল্বটাকে আমরা সিম্বলিক আকারে এইভাবে প্রকাশ করে থাকি, বাল্ব। আবার সিম্বলিক আকারের প্রকাশের মধ্যে এইটা জানি সুইচ হিসেবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে কি সুইচ।
এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে তার, এটা হচ্ছে ব্যাটারি। এইগুলো আমাদের দরকার পড়ে। এইগুলো দিয়ে আমরা একটা পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করব, যে যার সাহায্যে এই বিভিন্ন পদার্থগুলোর পরিবহন ক্ষমতা অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতাটা আমরা যাচাই করব, যার মধ্য দিয়ে আমরা পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করে দেব। একটা হচ্ছে তড়িতের যারা সুপরিবাহী পদার্থ, একটা হচ্ছে তড়িতের কুপরিবাহী পদার্থ। তো এখন এই যে বিভিন্ন পদার্থগুলোর মধ্যে আমরা এখানে বেসিক্যালি যদি কঠিন পদার্থগুলোকে নিয়ে থাকছি, যে কঠিন পদার্থ, আমরা কঠিন পদার্থকে নিয়ে পরীক্ষা করার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করছি। সঙ্গে সঙ্গে তরল পদার্থের ক্ষেত্রেও আমরা কিন্তু এই একই অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়েও আমরা যাচাই করার চেষ্টা করব এবং সেখানটার কিছু সমস্যা আমরা দেখব। তো সে যাই হোক, প্রথমে আমরা কঠিন পদার্থগুলোর যে তড়িৎ পরিবহন করার ক্ষমতাটাকে যাচাই করার জন্য আমরা এই যন্ত্রপাতিগুলো নিয়ে আমরা একটা সার্কিট ডিজাইন করব। যেমন কি বললাম, এই ব্যাটারির সঙ্গে তার যোগ করে আমরা ধর একটা সুইচ সিস্টেমও রেখেছি, আর একটা জায়গায় যে বাল্ব লাগিয়ে দিয়েছি, আর একটা জায়গায় টেস্টার বলে একটা, আমরা যেখানে যে পদার্থটাকে তড়িৎ পরিবহন করার ক্ষমতাটা যাচাই করতে চাইছি সেই পদার্থটাকে যেখানে ঢোকাতে হবে সেটাকে আমরা বলছি টেস্টার। তাহলে এইরকম একটা আমরা সার্কিট ডিজাইন করলাম। করার পরে এই যে ধরো দুটো যে টেস্টারের নাম আমরা এবি নাম দিয়েছি, এই এবির মাঝে আমি যদি ভিন্ন ভিন্ন পদার্থকে এখানে ঢোকাই এবং এখানে সুইচটাকে দিয়ে রাখি, তাহলে এবং ব্যাটারির সঙ্গে ভাবে যদি যুক্ত থাকে, ব্যাটারির আমরা জানি বড় দিকটা কোন দিক হয়, পজিটিভ দিক, আর ছোট যে অংশটাকে বোঝাচ্ছে ব্যাটারির নেগেটিভ দিক, নেগেটিভ তড়িৎদ্বারের দিক। তো এইভাবে করে আমরা যদি এই টেস্টারের মধ্যে ভিন্ন ভিন্ন পদার্থকে প্রবেশ করাই, তাহলে কিন্তু আমরা বেসিক্যালি এখানে কঠিন পদার্থটার যে তড়িৎ পরিবহন ক্ষমতাটা এখানে আমরা যাচাইটা করছি, সেইটা দেখব যে কোন কোন পদার্থের ক্ষেত্রে এখানটায় বাল্বটা জ্বলে উঠবে। তো এখানে আমরা এই যে বাল্বের কথা বলতে গিয়ে, বাল্বের ভেতরে এই যে প্যাঁচানো অংশ থাকে, আমরা জানি টাংস্টেন ধাতুর তার থাকে, টাংস্টেন, এটা হচ্ছে কি ফিলামেন্ট বলে, ফিলামেন্ট। এই যে বাল্বের মধ্যে আমরা যে কোনো বাল্বটাকে যদি এই কাঁচের মধ্যে ধরি, তাহলে কাঁচের মধ্যে একটা সরু সরু তারের প্যাঁচানো অংশ থাকে, সেটা হচ্ছে কিন্তু ফিলামেন্ট বলে। এই ফিলামেন্টটা উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার পরে কিন্তু আলোটা বিকিরণ করতে শুরু করে এবং আলো জ্বলবে। অর্থাৎ প্রথমে ফিলামেন্টটা গরম হয়ে যাবে। এই ফিলামেন্টের কেন গরম হয় আমরা জানবো, যে তড়িৎ যখন প্রবাহিত হয় ওই সরু ফিলামেন্টের তারের রোধ অনেক বেশি, অর্থাৎ ওর বাধা অনেক বেশি, ইলেকট্রনগুলোকে যেতে ও বাধা দেয়। বাধা দেওয়ার ফলে কি হয়, ওখানে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হওয়ার দরুন সেই তাপটা যখন খুব বেশি হয় সেটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এই যে টাংস্টেন ধাতু বা ফিলামেন্ট যেটা উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে যেখানটা আলো বিকিরণ করে, এই উত্তপ্ত হওয়ার যে দরুন যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ উৎপন্ন হওয়ার রাশিমালাটা আমরা জানবো যে জুল, বিজ্ঞানী জুল তার তাপের একটা সূত্র তিনি দিয়েছিলেন, সেটা আমরা দশম শ্রেণীতে পড়বো, I²RT। এই সূত্র অনুযায়ী কিন্তু একটা তাপ উৎপন্ন হয়। আমরা এইটার কথাতে পরে আসছি, অর্থাৎ আমরা শুধু জেনে যাচ্ছি এটা হচ্ছে জুলের সূত্র। এই জুলের সূত্র অনুযায়ী এখানটায় তাপ উৎপন্ন হয় এবং সেই তাপ থেকে আলোটা উৎপন্ন হয়। তো যেখানে আমি বলে নিচ্ছি, এই এইচটা হচ্ছে তাপকে বোঝাচ্ছে, হিট, আইটা হচ্ছে কারেন্টকে বোঝাচ্ছে, যার স্কোয়ার রয়েছে মাথায়, আর হচ্ছে রোধ, আর টি হচ্ছে সময়। তোমাদের যা আপাতত একটু মনে রাখার জন্য লিখছি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা, আর হচ্ছে কিনা রোধ, আর টি হচ্ছে কিনা সময়, এইগুলো। আর এইচটা হচ্ছে কি তাপ। তাহলে জুলের সূত্র অনুযায়ী কিন্তু এখানে তাপ উৎপন্ন হয়। আমরা সপ্তম শ্রেণীতে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল পড়েছিলাম, সেখানে আমরা ব্যাপারটা আলোচনা করেছিলাম। তো সে যাই হোক, এই যে টেস্টার, এই এবি টেস্টারের মধ্যে আমরা টেস্ট করব, যেখানে পদার্থটাকে ভিন্ন ভিন্ন পদার্থ রেখে তাকে আমরা টেস্ট করব। সেই টেস্টারের মধ্যে যদি আমরা কাঠ রাখি, দেখবো যে আলোটা জ্বলছে কিনা। ব্যাটারি সুইচও দিয়ে দিয়েছি, ব্যাটারি কানেকশন করা রয়েছে। কাঠ ঢোকালে এখানে জ্বলবে না বলে মনে হচ্ছে, কাঠ তোমরা জানো ব্যাটারি সে আলো তড়িৎ পরিবহন করে না।
তো সেই জন্যই তো তোমরা দেখবে অনেক সময় কারেন্টের তার যে আমাদের বিভিন্ন জায়গায় তোমরা লোককে দেখবে যে হুকিং করছে, শুকনো কাঠ বা বাঁশ দিয়ে কিন্তু ওইখানে হুকিং করার সময় এটা ব্যবহার করে, কিংবা কোনো জায়গায় তার জড়ে গেছে তাকে সরানোর কাজে বাঁশ ব্যবহার করা, কিংবা অনেক সময় শুকনো কাঠকেও ব্যবহার করা হয়ে থাকে। তো এই দ্বারা বুঝবো যে কিন্তু কাঠ হচ্ছে, অর্থাৎ আমরা ভিন্ন ভিন্ন পদার্থকে রাখবো টেস্টারের মধ্যে, অর্থাৎ এ বির মধ্যে বিভিন্ন ভিন্ন পদার্থ রাখবো আর আমরা পর্যবেক্ষণ করব কি দেখতে পাচ্ছি। এই কাজটা আমরা একটার পর একটা ভিন্ন ভিন্ন পদার্থ রাখবো, যদি দেখি যে আলোটা জ্বলছে তাহলে এটা কি হবে, তড়িতের সুপরিবাহী। আমরা যদি তাপ আলোটা না জ্বলে তাহলে বলবো কি ওটা হচ্ছে কুপরিবাহী পদার্থ, অন্তরক পদার্থ। তো আমরা কোনো কোনো পদার্থ সে যাই হোক না কেন সে একেবারে অন্তরক, আদর্শ অন্তরক হয় না, কোনো না কোনো তার ক্ষমতা অল্প হলেও তার থাকবে। তো সে যাই হোক, আমরা বাল্ব না জ্বললেই এখানে বলবো যে সেটা একটা অন্তরক পদার্থ। এইভাবে নিশ্চয়ই আমাদের বইতে লোহার পেরেক, রাবার বা ইরেজার, কাঠের টুকরো, এই সমস্ত জিনিসগুলো পরপর পরপর ব্যবহার করে আমরা দেখতে পাবো নিশ্চয়ই কি ঘটনাটা ঘটবে। আমরা সহজে বলতে পারবো যে রাবার যদি ব্যবহার করা হয় আলো জ্বলবে না, রাবার হচ্ছে কি তড়িতের কুপরিবাহী। প্লাস্টিক যদি ব্যবহার করি ওটাও তড়িতের কুপরিবাহী। লোহার পেরেক যদি ব্যবহার করি ওখানে আবার ওটা তড়িতের সুপরিবাহী। এইরকমভাবে আমরা ভিন্ন ভিন্ন কঠিন পদার্থগুলো, কাগজের টুকরো একটা লাগিয়ে দিলাম, তড়িৎ কি যাবে বলে মনে হচ্ছে? তাহলে এইভাবে আমরা বিভিন্ন ভিন্ন যে কঠিন পদার্থগুলো তাদের কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতাটা আমরা এখানে যাচাই করে নিতে পারবো এই টেস্টারের সাহায্যে। তো এটা তো গেল হচ্ছে বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবহন করার ক্ষমতা, যেখানে আমরা কঠিন পদার্থটাকে বিশেষ করে আলোচনাটা করলাম। কিন্তু আমরা তরল পদার্থের যদি আমি তরল পদার্থের তড়িৎ পরিবহন করার ক্ষমতাটা যাচাই করব, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু সামান্য চেঞ্জ করতে হবে। এই যে আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছি পরীক্ষা করার জন্য, তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের যে তড়িৎ পরিবহন ক্ষমতা যাচাই করার জন্য সেখানে আমরা টেস্টারের পরিবর্তে তারটাকে আমরা দুটো লম্বা তার হিসাবে নেব, এবং যে তরল পদার্থটাকে নেব একটা প্লাস্টিকের কোনো ধরো পাত্রতে আমরা সেটা নেব, নিয়ে ওই তার দুটিকে সেই যে তরলের মধ্যে ডুবাবো। তো এক্ষেত্রে পাত্রটাকে খুব বেশি চওড়া বা মোটা না নিয়ে আমরা যদি কোনো প্লাস্টিকের চাপা, কোনো পাত্রের চাপাটাকে নিয়ে সেটা ব্যবহার করি তো সেক্ষেত্রেও হবে। তো এক্ষেত্রে একটা জিনিস কি হচ্ছে, তরল পদার্থের মধ্যে এই রকম পদ্ধতিতে আমরা যদি অ্যারেঞ্জমেন্ট করে বাল্ব লাগিয়ে তড়িৎ পাঠাই তাহলে কিন্তু এই তরলের তড়িৎ পরিবহন করার ক্ষমতাটা আমরা যাচাই করতে আমাদের খুবই অসুবিধা হবে। কারণ কি, তরলগুলো এমনিতেই কম তড়িৎ পরিবহন করে, যারা করে তারা এতটাই কম করে সহজে বাল্বের আলোটার জ্যোতি খুবই কম হবে কিংবা জ্বলবেই না। অর্থাৎ এক্ষেত্রে বাল্বটার সেন্সিটিভিটির উপর, অর্থাৎ বাল্বটা ধরো খুব কম তাপে তড়িৎ যাচ্ছে সেই জন্য তাপও কম উৎপন্ন হচ্ছে এবং আলো দিচ্ছে না, কিন্তু তড়িৎ তো যাচ্ছে, তো সেটা বুঝতে আমরা পারবো না। সেই জন্য আমরা বাল্বের পরিবর্তে অনেক সময় আমরা যদি এলইডি কে ব্যবহার করি। এলইডি জানো, এলইডি হচ্ছে পুরো নাম কি, এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তো কারণ কি, এলইডিতে কম তড়িৎ লাগে। এই এলইডি বাল্বগুলোর আমরা সিম্বলিক্যালি এইভাবে প্রকাশ করে থাকি, একটা ছোট বড় থাকে, এটা নেগেটিভ এটা পজিটিভ, এবং এলইডির পুরো নাম কি, লাইট এমিটিং ডায়োড। তো এই বাল্বের পরিবর্তে আমি যদি এলইডি কে ব্যবহার করি এবং এখানে বিভিন্ন ভিন্ন তরলগুলো নিয়ে এইভাবে দেখি তবে কিন্তু দেখবো যে জ্বলে। অর্থাৎ তরলগুলোর তড়িৎ পরিবহন করার ক্ষমতা যাচাই করার জন্য আমরা বাল্বকে ব্যবহার করে পারবো না। সেই জন্য আমরা কি ব্যবহার করব, এই একই অ্যারেঞ্জমেন্টে আমরা কি ব্যবহার করব, এলইডি ব্যবহার করব। এলইডির দ্বারাও কিন্তু কিছুটা হয়, কিন্তু বেশিরভাগ তরল পদার্থের পরিবহন করার ক্ষমতাটা এতটাই কম থাকে যে সেটা যাচাই করার জন্য এলইডিও যথেষ্ট নয়। সেই জন্য আমরা আর একটা পদ্ধতি নেব তরল পদার্থের ক্ষেত্রে। আমরা সেখানটায় কি করব, যে একটা চুম্বক শলাকা নেব। চুম্বক শলাকা কি জিনিস, যে দুমুখ সূচালো যে পাতলা একটা চুম্বক, যেটা সূচালো একটা দিকে এন মেরু একদিকে এস মেরু থাকবে,
যেটার একটা সূচালো অগ্রভাগের উপর এটা কিন্তু ঘুরতে পারে, রোটেট করতে পারে। তো সেই রকম একটা চুম্বক শলাকা নেব। তো এই চুম্বক শলাকা নিয়ে কিন্তু আমরা পরীক্ষাটা করব। কি রকমের না, এখানে আমরা এই বাল্বের পরিবর্তে, আমরা ছবিটাকে একটু বড় করে দিচ্ছি, এই বাল্বের পরিবর্তে শুধু একটা তারটাকে নেব, ওই তারের নিচে বা উপরে আমরা একটা চুম্বক শলাকাকে রাখব। এখন এই চুম্বক শলাকাটাকে রাখলে তারের মধ্য দিয়ে যদি তড়িৎ যায়, অর্থাৎ এই যে তরল পদার্থটা ব্যবহার করছি এ যদি তড়িতের সুপরিবাহী হয়, তাহলে বাল্বের এই যে তার ব্যাটারি থেকে তড়িৎটা প্রবাহিত হয়ে আসবে, পজিটিভ দিক থেকে প্রবাহিত হয়ে আসবে, এই তরলের মধ্য দিয়ে যাবে, গিয়ে এই তারের এই প্রান্ত হয়ে সুইচ দেওয়া থাকলে এই প্রান্ততে পৌঁছে যাবে। অর্থাৎ তখনই কিন্তু এই তড়িৎ পরিবহনটা হবে। তরল যদি পারে তো এখানে এর মধ্যে, তাহলে এই ক্ষেত্রে তরলের মধ্য দিয়ে তড়িৎ গেলে তখন কিন্তু আমরা জানি তারের মধ্য দিয়ে তড়িৎ গেলে সেই তারের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে, চুম্বক ক্ষেত্র তৈরি করে, একটা ক্ষেত্র তৈরি করে। সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা হালকা চুম্বক শলাকাটাকে রাখা থাকে, তাহলে সেই চুম্বকের কাছে একটা চুম্বক হঠাৎ তৈরি হলে সে বিক্ষিপ্ত হয়ে উঠবে, অর্থাৎ এর বিক্ষেপ ঘটে যায়, এই চুম্বক শলাকার হালকা বিক্ষেপ ঘটে যায়। সেই চুম্বক শলাকার বিক্ষেপের যে পরিমাণ যদি বেশি হয় তাহলে বুঝবো যে বেশি বেশি কারেন্ট যাচ্ছে এবং সেই জন্য বেশি চুম্বক ক্ষেত্র হয়েছে। অর্থাৎ এই বিক্ষেপের পরিমাণটাকে পর্যবেক্ষণ করে কিন্তু আমরা যে এই তরলটার পরিবহন ক্ষমতাটা আমরা যাচাই করব, তুলনা করব। তো আমরা বুঝতে পারছি যে তরল পদার্থের ক্ষেত্রে পরিবহন ক্ষমতাটা কম, তাহলে নিশ্চয়ই কঠিন পদার্থের মধ্যে যে পদ্ধতিতে পরিবহন হয় তড়িৎটা, তরলের মধ্যে নিশ্চয়ই সেই পদ্ধতিতে তড়িৎটা পরিবাহিত হয় না, তো সেই জন্য অনেকটা কম হয়। তো তরল পদার্থের মধ্যে কিন্তু তড়িৎ পরিবহনে সাহায্য করে হচ্ছে আয়ন, আয়নগুলো তড়িৎ পরিবহনে সাহায্য করে। এখানে কিন্তু কোনো ইলেকট্রন তড়িৎ পরিবহনে সাহায্য করে না। যেখানে কঠিন পদার্থের মধ্যে কে তড়িৎ পরিবহন করছিল, সেই পদার্থের মধ্যে অবস্থিত ইলেকট্রন, ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন যারা থাকে পদার্থের মধ্যে, সেই যে পদার্থগুলো ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করছিল। আর তরলের মধ্যে কিন্তু আয়নগুলো তড়িৎ পরিবহন করে। তরলের মধ্যে তাহলে কারা তড়িৎ পরিবহন করে? আয়ন। আবার আয়নগুলো ক প্রকারের হয়? আয়নগুলো দু প্রকারের, পজিটিভ আয়ন হয় আর নেগেটিভ আয়ন। পজিটিভ আয়নকে কি আয়ন বলে? পজিটিভ আয়নকে বলে ক্যাটায়ন, আর নেগেটিভ আয়নকে বলে অ্যানায়ন। তাহলে এইভাবে এই ক্যাটায়ন আর অ্যানায়নগুলোই কিন্তু তরলের মধ্যে তড়িৎ পরিবহন করে। তাহলে যে তরলের মধ্যে এইরকম আয়ন থাকবে তারাই তড়িৎ পরিবহন করবে, আবার যেই তরলের মধ্যে আয়নের সংখ্যা বেশি থাকবে তারা আরও বেশি তড়িৎ পরিবহন করবে। তো সেই আয়নের উপস্থিতি বেশি কমের উপর ভিত্তি করে বা যে পদার্থে এরকম আয়ন তৈরি হয় সেই পদার্থগুলোকে একটা আমরা আলাদা নাম দেব। যে পদার্থগুলোতে এরকম আয়ন হয় না তাদেরকে একটা আলাদা নাম, যাদের মধ্যে এরকম আয়ন তৈরি হয় তাদেরকে একটা আলাদা নাম। তাই যেই তরল পদার্থগুলো এইভাবে আয়নিত হয়ে যায়, আয়ন থাকে, তাদেরকে আমরা বলবো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অবিশ্লেষ্য। তাহলে যাদের মধ্যে এরকম আয়ন থাকবে তারা তড়িৎ বিশ্লেষ্য হবে, আর যাদের মধ্যে আয়নটা থাকবে না, আয়নিত হয় না, তারা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এবং তারা তড়িৎ পরিবহন করবে না এবং সেখানে চুম্বক শলাকার বিক্ষেপও আমরা কিন্তু দেখতে পাবো না। তো এইভাবে কতগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অবিশ্লেষ্য পদার্থের নাম আমরা জানবো। তো এর পরের ক্লাসটাতে আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে আজকের পড়াটাতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা তড়িতের রাসায়নিক প্রভাব জানার আগে প্রথমে তড়িৎ বহন করতে পারে, তড়িৎ বইতে পারে তাদের আগে যাচাই করলাম, চিনলাম। কঠিন পদার্থকে কি করে জানবো, কোন কোন কঠিন পদার্থগুলো? আমরা জানি সমস্ত ধাতুগুলো কিন্তু তড়িতের সুপরিবাহী অর্থাৎ পরিবহন করতে পারে, আবার কিছু কিছু রয়েছে তড়িৎ একেবারেই পরিবহন করতে পারে না, কুপরিবাহী বা অন্তরক। যেমন একেবারে অনেক পদার্থ আছে ব্যতিক্রমগুলো আমরা আগের ক্লাসে পড়েছি, 6, 7 এই সমস্ত ক্লাসে। কিছু কিছু অধাতুও তড়িৎ পরিবহন করতে পারে। আবার যেমন গ্রাফাইট, গ্রাফাইট একটা অধাতু, সে কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু তড়িৎ পরিবহন করে। আবার যে কিছু কিছু ধাতুও কিন্তু
তরল অবস্থায় থাকে এবং তড়িৎ পরিবহন করে। আবার কিছু কিছু তো এইরকম কিছু কিছু তরল রয়েছে যাদের মধ্যেও তড়িৎ পরিবহন করার ক্ষমতা দেখা যায়। তো এইরকম কিছু আজকের তথ্য আমরা জানলাম। তো আজকের ক্লাসটা একটা ছোট্ট ক্লাসে আমরা যাচাই করলাম পদার্থগুলোর কাদের পরিবহন করার ক্ষমতা রয়েছে, পরিবহন করার ক্ষমতা নেই। তো এখান থেকে যে প্রশ্নগুলো সাধারণত আসে সেইগুলো কি, যে সুপরিবাহী পদার্থ কাকে বলে, কিংবা কুপরিবাহী পদার্থ কাকে বলে, কিংবা কঠিন পদার্থের মধ্যে তড়িৎ কারা বহন করে, কিংবা তরল পদার্থের মধ্যে বা তড়িৎ বহন কারা করে, কিংবা আয়ন কাকে বলে, আয়ন কয় প্রকার ও কি কি, ক্যাটায়ন কাকে বলে। এছাড়া কি যে এলইডির পুরো নাম কি, বাল্বের যে মধ্যে যে ফিলামেন্ট থাকে সেটা কোন ধাতুর তৈরি করা হয়, সেইখানে কিভাবে বা আলোটা উৎপন্ন হয়, কোন সূত্রের সাহায্যে সেখানটায় আলোটা উৎপন্ন হয়, এই প্রশ্নগুলো আমরা জানলাম। কতগুলো যে উপরিবাহী বা অবিশ্লেষ্য পদার্থের নাম বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তাহলে যাদের মধ্যে আয়ন থাকবে তারাই কিন্তু হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন আমরা এই যে জলটা বলি, এই যে জল আমরা বিভিন্ন জায়গার জলটা ধরি, সেখানে কিন্তু কিছু কিছু লবণ মেশানো জল বিশেষ করে, কিংবা অ্যাসিড মেশানো জল, এইগুলো তড়িৎ বিশ্লেষ্য। কিংবা যে কোনো অ্যাসিড, ক্ষার, লবণ, এইগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো আমরা এর পরের ক্লাসে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এগুলো আমরা নিয়ে পরের ক্লাসে আলোচনাটা করব।